হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যাম্পস বাংলা। তো বাচ্চা কাচ্চারা, আজকে আমরা আমাদের যে চ্যাপ্টার 8 পার্টটা চলছিল সেটার যে ফসলের বৈচিত্র্য, ফসল উৎপাদন, এই যে ফার্স্ট টপিকটা ছিল, এটার দুটো পার্ট কিন্তু আমরা পড়ে ফেলেছি অলরেডি। আজকে আমরা লাস্ট পার্ট পড়বো, সেটা হচ্ছে পার্ট 3। ঠিক আছে, আমরা দেখছিলাম ফসল উৎপাদন করতে কত রকমের স্টেপস লাগে, কতগুলো স্টেপস লাগে। 8টার মতো স্টেপস ছিল, যার মধ্যে আমরা অলরেডি 5টা স্টেপস কিন্তু পড়ে ফেলেছি। আজকে আমরা বাকি 3টে স্টেপস কিন্তু পড়বো, ঠিক আছে, এবং এই পার্টটা কমপ্লিট করব। নেক্সট ডেতে আমরা নেক্সট পার্টে আসব, মানে ফসলের বৈচিত্র্য উৎপাদন এই পার্টটা হয়ে যাবে। উদ্ভিদের চাষ এই সব ব্যাপার নিয়ে আমরা পরবর্তীতে আসব। এটারও কিছু ভাগ আছে, সেগুলো আমরা দেখব। তো আগের দিন এই পার্টগুলো পড়া হয়েছিল, সার প্রয়োগ, জলসেচ আর আগাছা দমন, এই 3টে। আজকে আমরা লাস্ট 3টে পার্ট দিয়ে শেষ করব। একটা হচ্ছে ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে কিভাবে বাঁচানো যায়। আমরা ফসল তুলবো, কারণ ফসল একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার ফসল তোলার পালা, এবং ফসলকে একটা জায়গায় সঞ্চয় করে রাখা বা মজুত রাখা। এই 3টে স্টেপসের মাধ্যমে আমাদের পুরো ফসলের উৎপাদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে আমরা শুরুতেই পড়বো হচ্ছে ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে কিভাবে আমরা ফসলকে বাঁচাতে পারি। তো বিভিন্ন প্রকার কিন্তু কীটপতঙ্গ আমাদের ফসলকে আক্রমণ করতে পারে। বিশেষ করে ফসল চাষ করার সময়ও আক্রমণ করতে পারে, এমনকি ফসল তোলার পর যখন ফসলকে স্টোর করা হয় সেই সময়ও কিন্তু অনেক, যখন আমরা স্টোরেজ দেখব তখনও দেখব আমরা বিভিন্ন কিন্তু আক্রমণ ফসলের হতে পারে। কীটপতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া, বিভিন্ন কিন্তু জীব থেকে কিন্তু আমাদের এই আক্রমণ আসতে পারে। তো ক্ষতিকারক কীটপতঙ্গগুলো কি কি হতে পারে? কীটপতঙ্গের মধ্যে তো পোকামাকড় আমরা বলবোই, তার সাথে সাথে এই কালপ্রিটটাও কিন্তু কম ক্ষতি করে না, ইঁদুর। ঠিক আছে, সব জায়গায় গিয়ে নষ্ট করে, ফসল নষ্ট করে, মাটি খুঁড়ে পুরো সুড়ঙ্গ তৈরি করে, যাতে আমাদের প্রপার নিউট্রিশন আমাদের ফসল পায় না। এরকম অনেক কিছু ভুলভাল করে আমাদের ফসলের অতিরিক্ত ক্ষয়ক্ষতি কিন্তু ইঁদুর করে থাকে। বিভিন্ন পোকামাকড় করে থাকে, যার মধ্যে আছে পঙ্গপাল। ঠিক আছে, পঙ্গপালের অ্যাটাকটা খুব মারাত্মক হয়। ঠিক আছে, পুরো দল বেঁধে একদম জেঁকে বসে কিন্তু পুরো ফসলের ওপরে। যেমন এই যে ছবিগুলো দেখানো হয়েছে, এগুলোই কিন্তু লোকাস্ট বা পঙ্গপাল। এছাড়া উই পোকা আছে, গুবরে পোকা আছে। ঠিক আছে, এরাও কিন্তু ফসল কিভাবে নষ্ট করে, খেয়ে নষ্ট করে। এগুলো ফসল খায়, ফসল খেয়ে ফেলে দেয়। তাহলে আমাদের যে ফসলগুলো তুলতে হবে, যেগুলো আমরা রপ্তানি করব, আমদানি করব, যাবতীয় যা কিছু করব, বাজারজাত করব, সেগুলো যদি ফসল খেতে থাকতেই এরা নষ্ট করে দেয়, তাহলে আমাদের লাভটা কি? এতদিন এত প্রসেস, এতগুলো স্টেপসে আসার পরে এরা যদি সেই জায়গাটা নষ্ট করে দেয়, তাহলে আমাদের লাভটা কি হচ্ছে? তো এই যে সকল পোকামাকড়, ইঁদুর, এদেরকে যারা ফসল নষ্ট করে, তাদেরকে তাহলে কি বলা হচ্ছে? ফসল ধ্বংসকারী প্রাণী, বা ইংলিশে বলা হয়, এই নামটা খুব বিখ্যাত, সেটা হচ্ছে পেস্ট। ঠিক আছে, পেস্টের স্পেলিংটা খুব ভালো করে দেখবি, PEST, পেস্ট। এদেরকে তাহলে কি বলা হয়? ফসল ধ্বংস করছে, ফসল ধ্বংসকারী প্রাণী। পঙ্গপালরা দল বেঁধে, যে বলেছিলাম, দল বেঁধে উড়ে আসে আর আখ, গমের মতো উদ্ভিদের পাতা খেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। শুধুমাত্র যে ফসলের যে যে মেইন যে ফসল সেটাই খাবে তার কোনো মানে নেই। ফসলের পাতা, কাণ্ড, বিভিন্ন পোকামাকড় বিভিন্ন গাছের বা ফসলের বিভিন্ন অংশকে অ্যাটাক করে। ঠিক আছে, যেমন পঙ্গপালের কথা বলা হয়েছে, তারা কিন্তু আখ, গম এসবের উদ্ভিদের পাতা খেয়ে ফেলে। কিছু পোকা আছে যারা কি করে, কাণ্ডটা কুড়ে কুড়ে খায়, একদম কাণ্ডটাকে ধরে ধরে একটু করে করে পুরো কাণ্ডটাকে খেয়ে ফেলে, গাছ হাফ কেটে পড়ে যায়। তো এইরকম ভাবে প্রচুর ফসল নষ্ট হয়। তো যেহেতু কাণ্ড কাটছে এবং কাণ্ডকে কেটে কেটে বা কুড়ে কুড়ে খাচ্ছে, সেই জন্য এই ধরনের পোকামাকড়কে বলা হয় স্টেম বোরার। স্টেম মানে কি? স্টেম মানে হচ্ছে কাণ্ড, এই স্টেম মানে হচ্ছে কাণ্ড, আর বোরার মানে হচ্ছে ওই কুড়ে কুড়ে খাওয়া বা ছিদ্র করা বা কেটে কেটে ফেলা। ঠিক আছে, আবার উই পোকা যেগুলো আছে, সেগুলো কি করে? উদ্ভিদের মূল খেয়ে ফেলে, উদ্ভিদের রুটস খায়। যেহেতু মাটির নিচে থাকে উই পোকা, তো এই কারণে কি হয়, তারা মাটির নিচে উদ্ভিদের যে পার্ট বা প্ল্যান্টসের বা ফসলের যে পার্ট, সেটা হচ্ছে মূল বা রুটস, সেগুলো কিন্তু খেয়ে ফেলে দেয়। ঠিক আছে, এরপর এছাড়াও কিছু ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, এবং ভাইরাসও হতে পারে, যারা কি করে, উদ্ভিদে বিভিন্ন রকম কিন্তু রোগ সৃষ্টি করতে পারে।
ফসলের উৎপাদন ব্যাহত হয়, এর ফলে ফসলের উৎপাদন কমে যায়, তাই না? এইসব করার ফলে তাহলে আমরা যে শুধুমাত্র পোকামাকড়ের কথাই বলছি যে উদ্ভিদের বা ফসলের ক্ষতি করে বা ইঁদুরের কথা বলছি তা না, তাছাড়াও ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, ভাইরাস আছে, বিভিন্ন প্রকার কিন্তু এই সকল জীবাণু বা জীব আছে যারা কিন্তু ফসলের ক্ষতি করে। কিছু ছত্রাক আছে, যেমন এক্সাম্পল দিয়েছে যে গমে মরিচা রোগ, রাস্ট ডিজিজ বলা হয়। এই যে মরিচা রোগকে, এটাকে বলা হয় রাস্ট ডিজিজ। ঠিক আছে, এটা কোথায় হয়? গমে হয়, গমে হয় এই রোগটা। আর আলুতে, আলুতে কি হয়? গুবরে পোকা। এটা কি রোগ সৃষ্টি করে? ধসা রোগ সৃষ্টি করে। আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা উইল্ট রোগ সৃষ্টি করে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম রোগের নামকরণ করা হয়েছে এবং যে জায়গাগুলো আমি বক্স করে দিচ্ছি সেই রোগগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে। তাহলে আমরা কি দেখলাম? কিছু ছত্রাক আছে যারা গম গাছে আক্রমণ করে এবং তাদের মরিচা রোগ ঘটে। আলুতে আক্রমণ করে যাদের গুবরে পোকা, তারা তাদের সেই আলুর যে ফসল সেখানে ধসা রোগ সৃষ্টি হয়। এছাড়া কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে? উদ্ভিদের একটা রোগ সৃষ্টি করে যেটাকে আমরা উইল্ট বলি। এই রোগ সৃষ্টি করে। উইল্ট ব্যাপারটা কি? উইল্ট হচ্ছে নুয়ে পড়া বা নেতিয়ে পড়া। উদ্ভিদ নুয়ে পড়ে, ফসল নুয়ে পড়ে, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু রোগ সৃষ্টি করে আমাদের এই ব্যাকটেরিয়া, যাকে বলছি আমরা উইল্ট ডিজিজ, বা যেটাকে এই নুয়ে পড়ার যে ব্যাপারটা সেটাকে আমরা বলি উইল্টিং। এটাকে আমরা বলি উইল্টিং। বোঝা গেছে? চলো, তাহলে এই পার্টটা বোঝা গেল, ক্ষতিকারক যে সকল আছে আমাদের পোকামাকড়। এইবার এই ক্ষতিকারক কীটপতঙ্গ যে ফসলকে খাচ্ছে, এবার ফসলকে তো বাঁচাতে হবে বা ওই কীটপতঙ্গগুলোকে মারতে হবে, দমন করতে হবে। তো এই যে মারা বা দমন করা, এটা দুটো উপায়ে হতে পারে। এটার দুটো উপায় থাকতে পারে যেভাবে আমরা এই পতঙ্গগুলোকে দমন করতে পারি বা মেরে ফেলতে পারি, যাতে আমাদের উদ্ভিদ বা ফসলের কোনো ক্ষতি না হয়। এইটার একটা পদ্ধতি হচ্ছে রাসায়নিক দমন পদ্ধতি। মানে কিছু রাসায়নিক কেমিক্যালস ইউজ করব আমরা, ঠিক আছে? কিছু কেমিক্যালস ইউজ করব আমরা বা রাসায়নিক পদার্থ ইউজ করব যেটা কিনা ওই পতঙ্গকে মেরে ফেলবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে জৈবিক দমন পদ্ধতি, যেখানে আমরা বায়োলজিক্যাল বিভিন্ন রকম জীবকে ইউজ করব, যে জীবটা কি করবে? ওই উদ্ভিদে বা ওই ফসলকে যারা বা যে কীটপতঙ্গ ক্ষতি করছে তাদেরকে ধরে ধরে খাবে। তাহলে এখানে আমরা রাসায়নিক দমন পদ্ধতির মধ্যে কোন কোন রাসায়নিক পদার্থের নাম পড়ছি? প্রথমেই আছে ডিডিটি। কি আছে? প্রথমে আছে ডিডিটি। ডিডিটির ফুল ফর্ম কি? ডিডিটির ফুল ফর্ম, প্রত্যেকটা ফুল ফর্ম আমি এখানে লিখছি। ডিডিটি, ডাইক্লোরো ডাইফেনক্সি ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, তাহলে ডিডিটির ফুল ফর্ম আমরা লিখলাম। ইম্পর্টেন্ট কিন্তু, যেখান থেকে কোশ্চেন দেয়, বইতে দেওয়া নেই। ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফেনক্সি ট্রাইক্লোরো ইথেন। এরপর আছে বিএইচসি। বিএইচসির ফুল ফর্ম কি? বিএইচসি, বিএইচসির ফুল ফর্ম হচ্ছে বেনজাইল, বাংলায় লিখছি, বেনজাইল হেক্সা ক্লোরাইড। ঠিক আছে, বেনজাইল হেক্সা ক্লোরাইড। আর একটা হচ্ছে ম্যালাথিয়ন। এই তিন রকমের, ম্যালাথিয়ন তো পুরো নামই এটা। এবার এইখানেও আমি ম্যালাথিয়ন লিখছি কেন, তার একটা রিজন আছে, আমি বলছি। এখানের এই যে প্রথম দুটো আমরা লিখেছি, প্রথম দুটো যে লিখেছি ডিডিটি আর বিএইচসি, এগুলো হচ্ছে অর্গ্যানোক্লোরিন জাতীয় এই পতঙ্গনাশক। অর্গ্যানোক্লোরিন জাতীয়, অর্গ্যানোক্লোরিন জাতীয়
পতঙ্গ নাশক। ঠিক আছে, পতঙ্গনাশককে আমরা কি বলি? ইনসেকটিসাইডস, ঠিক আছে, বা পেস্টিসাইডস এরকমও বলা হয়। আচ্ছা, তো অর্গানো ক্লোরিন জাতীয় পতঙ্গনাশক কেন বলা হচ্ছে? ক্লোরিন জাতীয় কেন? কারণ এর মধ্যে দেখ প্রত্যেকটা কথার মানে ডিডিটির ফুল ফর্মের মধ্যেও দেখ ক্লোরো কথা আছে, ক্লোরো। আবার বেনজাইল হেক্সাক্লোরাইড, দেখ এখানেও আমাদের ক্লোরো কথা আছে। ঠিক আছে, এখানে ক্লোরাইড হবে, ক্লোরোইড হয়ে গেছে। ক্লোরাইড। বোঝা গেছে? তাহলে এই প্রত্যেকটাতে কিন্তু ক্লোরো কথাটা আছে, ক্লোরো কথাটা আছে, এই কারণে এগুলো হচ্ছে অর্গানো ক্লোরিন জাতীয়। আর ম্যালাথিয়ন যেটা, এটা কিন্তু অর্গানো ফসফেট জাতীয়। তার মানে এর মধ্যে কিন্তু ফসফরাস আছে, এর মধ্যে ফসফরাস বর্তমান। ক্লিয়ার? তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যে এগুলো বইতে নেই, কিন্তু ফুল ফর্ম গুলোও নেই। আর এগুলো কি জাতীয় কীটনাশক, কীটনাশক না মানে হ্যাঁ কীটনাশকও বলতে পারিস, পতঙ্গনাশকও বলতে পারিস, যা ইচ্ছা বলতে পারিস। তো এই যে ডিডিটি, বিএইচসি আর ম্যালাথিয়ন, এইগুলো কি করে? পতঙ্গদের দমনে সাহায্য করে। এগুলো কি করে? পতঙ্গদের দমনে সাহায্য করে, পতঙ্গকে মারতে সাহায্য করে। সালফার আর তামার, ঠিক আছে, তামা মানে কপার, এর বিভিন্ন লবণ আছে যারা কি করে? ছত্রাক, যে ছত্রাকগুলো আমাদের এই ফসলের ক্ষতি করতো, কিছু কিছু ছত্রাকের নামও পড়েছিলাম আমরা, তো সেইগুলোর দমনে কিন্তু সাহায্য করে কিছু আমাদের সালফার এবং তামার সল্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে জিঙ্ক ফসফাইড, এটা আর একটা নাম জিঙ্ক ফসফাইড, আর ওয়ারফেরিন, এই দুটো নাম আছে বইতে দেখবি, যারা কি করে? যারা ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে। ইঁদুরকে দমন করে হচ্ছে জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন নামক এক রকমের রাসায়নিক পদার্থ, যেগুলো ইঁদুরকে মারতে সাহায্য করে যাতে তারা ফসলের ক্ষতি না করে। ছত্রাকের দমনে সাহায্য করে কারা? সালফার আর তামার কিছু সল্ট আছে সেগুলো। ঠিক আছে, আচ্ছা। আর ডিডিটি, বিএইচসি, ম্যালাথিয়ন এগুলো জেনারেলি বিভিন্ন পতঙ্গকে মারতে সাহায্য করে, তাই এগুলোকে আমরা কীট মানে পতঙ্গনাশক বা কীটনাশক এইসব নামে চিনি। এইবার যেটা হচ্ছে যে এই যে রাসায়নিকভাবে আমরা দমন করছি, তাহলে এই যে রাসায়নিক পদার্থ আমরা স্প্রে করছি, দেখ কিভাবে স্প্রে করা হচ্ছে, মুখ চোখ সবকিছু ঢেকে এইভাবে স্প্রে করা হচ্ছে। তাহলে এই রাসায়নিক পদার্থগুলো তো আমাদের জন্য হানিকারক হতে পারে, আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে, ঠিক আছে, বা ফসলের জন্য কম বেশি ক্ষতি করতে পারে। তো সেইগুলোর কি কি সমস্যা তৈরি করে এই রাসায়নিক দমন পদ্ধতি আমাদের, তো সেই জিনিসগুলো আমরা দেখে নিই। তো প্রথমেই বলছে অনেক সময় কি হয়? ক্ষতিকারক প্রাণীগুলো, ঠিক আছে, ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তো অনেক সময় কি দেখা যায়? এই যে প্রাণীগুলো ক্ষতি করছে, সেটা ইঁদুর হোক বা বিভিন্ন কীটপতঙ্গ হোক বা ছত্রাক হোক, ব্যাকটেরিয়া হোক, যাই হোক, এরা কি করে? এদের ওপর যেহেতু নির্দিষ্ট নির্দিষ্ট কীটনাশক বা কোনো রাসায়নিক পদার্থ দ্বারা তাদেরকে দমন করা হচ্ছে, অনেক সময় কি দেখা যায়? সেই যে কীটনাশক সেগুলো বারবার ইউজ করার ফলে তারা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, ঠিক আছে, তাদের অভ্যাস হয়ে যায় যে হ্যাঁ এগুলো আমার ওপর প্রয়োগ করার ফলে তাদেরও একটা মেকানিজম কাজ করে যাতে তারা সেই ধরনের কীটনাশক তাদের ওপর প্রয়োগ করলে পরবর্তীতে আর কোনো অসুবিধা না হয়, তাতে তাতে তারা যেন না মরে। এইরকম একটা ডিফেন্সিভ মেকানিজমও তারা কিন্তু গ্রো করে ফেলে বেশিবার একই জিনিস ইউজ করতে করতে। ওটাই বলেছে যে অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটি রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ঠিক আছে, আচ্ছা। তো এইটাকে আমরা এই যে এক রাসায়নিকের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলে, এই ব্যাপারটাকে আমরা বলতে পারি, আমরা যেমন সেই ড্রাগ রেজিস্ট্যান্সি পড়ি সেই রকম একটা ব্যাপার, যে একই ওষুধ খেতে খেতে সেই ওষুধটার বারবার একই, হয়তো গ্যাস হয়েছে তো সেটার জন্য আমরা একই ধরনের ওষুধ খেয়ে যাই, এবার একটা টাইম আসে যে সময় আমাদের সেই ওষুধটা আর কাজই করে না। তো সেই রকম একটা ব্যাপার এখানেও
তারা কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্সের মতোই কাজ করে, এবং এখানে তো আর ড্রাগ রেজিস্ট্যান্স কথাটা ইউজ করা যাবে না, বাট হ্যাঁ, যেটা পেস্টিসাইড রেজিস্ট্যান্স বা যে ব্যাপারটা সেটার সাথে আমরা তুলনা করতে পারি, সেই তুলনার জন্য কিন্তু এই ব্যাপারটা লেখা হয়েছে, যেখানে এখানে ড্রাগ হচ্ছে, এখানে জেনারেলি পেস্টিসাইড। আচ্ছা, এরপর যেটা আছে সেটা বলছে যে আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে জল দূষণ ঘটায়, স্বাভাবিক, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই জল সোর্সের কাছাকাছি আমরা ফসল চাষ করি বা ফসলের জমিগুলো থাকে, যাতে আমরা জলটাকে সহজে কাছে থেকে ইউজ করতে পারি। তো অনেক সময় কি হয়, যখন আমরা ফসলে এই সকল রাসায়নিক পদার্থ ইউজ করি এই পতঙ্গদের মারতে, অনেক সময় কি হয়, হয়তো সেগুলো ইউজ করেছি তার 1-2 দিন বা 1.5 দিনের মধ্যে, বা জলের মাধ্যমেও নর্মাল ভাবে, বা 1-1.5 দিন 2 দিনের মধ্যে হয়তো বৃষ্টি নামলো, এবার সেই বৃষ্টির জলের সাথে ওই কীটনাশক বা পেস্টিসাইডস গুলো মিশে সেগুলো ধীরে ধীরে কি গেল, জলে চলে গেল। ঠিক আছে, জল সেখানে পুকুর বা ডোবা যাই থাকুক বা নদী, সেগুলোতে গিয়ে মিশলো, ফলে সেখানকার যে জীব সম্প্রদায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে জল দূষণের ফলে, জল দূষণের জন্য। ঠিক আছে, তো এইখানে জেনারেলি জল দূষণের কথাই বলা হয়েছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে রাসায়নিক পদার্থগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকের জীবদের ক্ষতি হতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা তোরা আরেকটু উঁচু ক্লাসে জানবি, বিশেষ করে 9-10-এ জানবি, যে এই যে ব্যাপারটা, যে খাদ্য শৃঙ্খল মানে ধর একদম নিচের লেভেলে একটা সবুজ উদ্ভিদরা থাকে, হ্যাঁ, যারা স্বভোজী, নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে। তো সেই সবুজ উদ্ভিদকে ধর কোনো ঘাসফড়িং খেলো, সেই ঘাসফড়িংকে ধর কোনো ব্যাঙ খেলো, সেই ব্যাঙকে কোনো সাপ খেলো, সেই সাপকে কোনো বাজ পাখি খেলো, বা বাজ পাখি তুলে নিয়ে চলে গেল। ঠিক আছে, তো এই যে এক একটা খাবারের লেভেল, প্রথমে স্বভোজী উদ্ভিদ, তারপর ঘাসফড়িং, তারপর ব্যাঙ, তারপর সাপ, তারপর বাজ পাখি। তো এগুলো হচ্ছে এক একটা মানে খাদ্যের এক একটা লেভেল বা ট্রপিক লেভেল বলা হয়, এবং সেই অনুযায়ী সেই যে পুরো শৃঙ্খলের মতো ব্যাপারটা, সেটাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল, একটা চেনের মতো সিস্টেম খাবারের, যে কাকে কে খাচ্ছে। এবার সেই অনুযায়ী ধর সাপোজ আমি ওই যে উদ্ভিদ যাকে ঘাসফড়িং খাচ্ছিল, সেই ফসল ফলাতে গিয়ে সেই উদ্ভিদে আমি পেস্টিসাইড প্রয়োগ করেছি। এবার এই পেস্টিসাইড দেওয়ার জন্য সেই পেস্টিসাইডের যে কেমিক্যালসগুলো সেগুলো ওই উদ্ভিদের মধ্যে থেকে গেছে। এবার সেই উদ্ভিদকে যখন ঘাসফড়িং খাচ্ছে, সেই টক্সিক যে পেস্টিসাইডের যে কেমিক্যাল ম্যাটেরিয়ালসগুলো সেগুলো ঘাসফড়িং এর মধ্যে যাচ্ছে, এবং সেই যে লেভেল অফ যাওয়া বা লেভেল অফ সঞ্চয় সেই বডির মধ্যে ঘাসফড়িং এর, সেটা কিন্তু উদ্ভিদের তুলনায় বেশি হয়। এবার যত ট্রপিক লেভেল অনুযায়ী ওপরে যেতে থাকবে, তত কিন্তু এই দূষক বা পেস্টিসাইডের পরিমাণ ওপরের লেভেলে আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো ঘাসফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙের মধ্যে ওই দূষক পদার্থ যাচ্ছে ঘাসফড়িংকে খাওয়ার ফলে, সেটার পরিমাণটা আরো বেড়ে যায়। ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপের দেহে কিন্তু ওই দূষক পদার্থের পরিমাণ আরো বেড়ে যায়। সাপকে খাচ্ছে বাজ পাখি, এবং আরো বেড়ে যায়, ফলে বাজ পাখির মৃত্যুও ঘটতে পারে সেই দূষকের ফলে। ফলে এটা প্রচুর ক্ষতি করে, এবং এই যে ব্যাপারটা বললাম যে ট্রপিক লেভেল বা খাদ্য শৃঙ্খলের যে ব্যাপারটা অনুযায়ী টক্সিক ম্যাটেরিয়ালের বেড়ে যাওয়া, সেই ব্যাপারটাকে আমরা বলি, সেই ব্যাপারটাকে আমরা বলি বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন কেন, বা যেটাকে আমরা বাংলায় বলি জৈব বিবর্ধন। জৈব বিবর্ধন, ঠিক আছে। বায়োম্যাগনিফিকেশন, ম্যাগনিফাই করা মানে বেড়ে যাওয়া, তার মানে আমাদের এই যে দূষক পদার্থ সেটার পরিমাণ একদম লাস্ট যে খাদক ছিল তার দেহে আরো প্রচুর পরিমাণে বেড়ে গেল, বা জৈব বিবর্ধন, বিবর্ধন মানেই বেড়ে যাওয়া। ঠিক আছে, আর যদি এই টক্সিক ম্যাটেরিয়াল গুলো বডিতে সঞ্চয় হয়, সেইটাকে আমরা বলি বায়ো অ্যাকুমুলেশন বা জৈব সঞ্চয়। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এটা আমি জাস্ট হালকা বলে রাখলাম, এটা তোদের বইতে দেওয়া নেই বা জানি না স্কুলে কেমন কি পড়াবে, বাট আমি বলে রাখলাম যেহেতু এটা ইন্টার রিলেটেড এই কথাটার সাথে, বা যে লাইনটা লেখা ছিল তার সাথে, তাই আমি বলে রাখলাম, যদি দেয়ও অনেক স্কুলে, ঠিক আছে, তো যাতে তোদের জানা থাকে। তো বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখানে খাদ্য শৃঙ্খলের একদম ওপরের লেভেলের যে খাদক, তাদের বডিতে প্রচুর পরিমাণে, মানে সবুজ উদ্ভিদের তুলনায় ওই একদম উপরের লেভেলের যে খাদক, তাদের বডিতে কিন্তু এই জৈব দূষক বা কীটনাশক বা পেস্টনাশক যাই বলিস, সেগুলোর পরিমাণ প্রচুর বেড়ে যায়, এবং ক্ষতি হয় বা মারাও যেতে পারে সেই খাদক।
নেক্সট বলছে রাসায়নিক পদার্থগুলি ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করতে পারে, স্বাভাবিক তাই না? প্রবেশ করলে আমাদের বডিতেও বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আর লাস্ট হচ্ছে রাসায়নিক পদার্থগুলি অনেক সময় উপকারী পতঙ্গদেরই মেরে ফেলে। উপকারী যে সকল পতঙ্গ, ঠিক আছে, যেমন মৌমাছি যার থেকে আমরা মধু পাই, প্রজাপতি যারা পরাগযোগে সাহায্য করে আমাদের যে উদ্ভিদের গ্রোথ বা উদ্ভিদের যে বংশ বিস্তার সেটাকে আরো বাড়ায়, তো সেগুলোকেই মেরে ফেলে। কারণ এই কেমিক্যাল ম্যাটেরিয়ালসগুলো খুব আহ, মানে খুব কি বলবো ক্ষতিকারক আমাদের বডির জন্য, জীবদের বডির জন্য, বিশেষ করে যারা এই আহ, হচ্ছে ফসলের মানে কি বলবো ফসল বংশ বিস্তার করানোর সময় তাদের সাথে থাকে, তাদের বডিতে থাকে বা গিয়ে বসে, এই সকল যে পতঙ্গগুলো, এগুলো উপকারী পতঙ্গ। আমরা অবশ্যই পতঙ্গনাশক ইউজ করছি, কিন্তু সেগুলোকে বাজে পতঙ্গগুলোকে ধ্বংস করার জন্য ইউজ করছি, কিন্তু সেখানে সেখানে কিছু কিছু কিন্তু এই রাসায়নিক পদার্থের বা এই দূষক পদার্থের যে ক্ষতিকারক প্রভাব, সেটার জন্য আমাদের যে উপকারী পতঙ্গগুলো সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই দিকগুলো আমাদের একটু লক্ষ্য রাখা উচিত, ঠিক আছে? তো এই লক্ষ্য রাখার জন্য আমরা কিন্তু রাসায়নিক যে দমন পদ্ধতি সেটার রিলেটিভলি আমরা চাই যে সেই পদ্ধতিতে আমরা না যাই, বরং আমরা বায়োলজিক্যাল একটা প্রসেস ইউজ করি, যেটাকে আমরা বলি জৈবিক দমন পদ্ধতি। তো এটা আমি হালকা করে বলেছিলাম যে এখানে কি করা হয়, যে পতঙ্গগুলো আমাদের ফসলের ক্ষতি করছে সেই পতঙ্গগুলোকে মারতে বা সেই পতঙ্গকে দমন করতে আমরা এমন কোনো জীব ইউজ করব, ঠিক আছে, যে জীবগুলো সেই পতঙ্গকে ধরে ধরে খেয়ে নেবে। ফলে আমাদের আর সেই জীবগুলো বা সেই পোকামাকড়গুলো কিন্তু আমাদের উদ্ভিদের কোনো ক্ষতি করে না। ওরা খায় হচ্ছে ওই সকল উদ্ভিদে থাকা পোকামাকড়গুলোকেই, যারা উদ্ভিদের ক্ষতি করে। তো এই জন্য এইভাবে কিন্তু আমরা কোনো রকম পলিউশন ছাড়াই বা কোনো রকম ক্ষতিকারক প্রভাব ছাড়াই আমরা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু নিজেদের যে যে জন্য আমরা এগোচ্ছিলাম বা ফসলটাকে ঠিকঠাক রাখা, ফসলের ফলনটা বেশি পরিমাণে হওয়া, সেইটাকে কিন্তু মেনটেন করতে পারি। তো এই কারণে আমরা কি জৈবিক দমন পদ্ধতি নিই, যেখানে বলা হয়েছে যে এখানে কি করা হয় এই পদ্ধতিতে, একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তাহলে এখানে যে অন্য জীব, এই অন্য জীবটাই হচ্ছে পেস্ট, ঠিক আছে? এই অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, মানে অন্য জীবকে মারতে দমন করতে মানে ব্যবহার করা হয়, এবং সেখানে আরো একটা জীবকে আমরা ইন্ট্রোডিউস করি এখানে। তো এই যে জীব যারা পেস্টকে মারছে বা তাদের সংখ্যা নিয়ন্ত্রণ বা দমনে সাহায্য করছে, সেই জীবকে আমরা কি বলে থাকি, পরভুক বলে থাকতে পারি, যেটাকে আমরা প্রিডেটর বলতে পারি, যারা শিকার করে, ঠিক আছে, পরভুক বা অন্যকে খায়। অথবা আমরা তাকে পরজীবীও বলতে পারি, ঠিক আছে, যেটার ইংলিশ হচ্ছে প্যারাসাইটস, ঠিক আছে? কিন্তু এই প্যারাসাইট গুলো কিন্তু আমাদের উপকার করছে। এই ধরনের প্যারাসাইট, অনেক প্যারাসাইট হয় ক্ষতি করে, সেই রকম প্যারাসাইট না, আমরা সেই ধরনের প্রিডেটার বা প্যারাসাইট ইউজ করব যারা আমার এই পেস্টকে মারতে বা পেস্টের সংখ্যা নিয়ন্ত্রণ করতে বা পেস্টের দমনে সাহায্য করবে, যার ফলে আমাদের ফসল উৎপাদন মানে বেটার হয়। তো এদের মাধ্যমে কি হচ্ছে, ফসল ধ্বংসকারী যে জীবদের তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কি করা হয়, প্রকৃতিগতভাবেই কয়েক ধরনের মাকড়সা আছে, ঠিক আছে, কয়েক ধরনের স্পাইডারস আছে বা বোলতা আছে, বা যেটাকে আমরা বলি ভীমরুল, হলুদ কালারের হয় দেখবি, ঠিক আছে, গঙ্গা ফড়িং এবং বেশ কিছু ধরনের পাখি, এরা কি করে ফসলের শত্রু কারা, মথ হতে পারে, ঠিক আছে, রস শোষক পোকা হতে পারে, যারা যে উদ্ভিদের বা ফসলের মধ্যে যে বডি ফ্লুইডস, ঠিক আছে, যেটার মাধ্যমে খাদ্য উপাদান, পুষ্টি সেগুলো পৌঁছায় উদ্ভিদের দেহে, সেইগুলো শুষে নেয়। তো সেই ধরনের পোকা আছে কিছু, উই পোকা, হ্যাঁ, উচ্চিংড়ে পোকা, এগুলোকে ধরে ধরে খায় কারা, মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গাফড়িং এবং বিশেষ কিছু ধরনের পাখিও আছে। তাছাড়া কিছু ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া আর ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে ওই সব জীবদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। তাহলে দেখ, প্রথমে যে আমরা কথা বললাম মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গাফড়িং, এদেরকে এই দুটো কন্ডিশনের মধ্যে কোন বা এই দুটো টাইপের মধ্যে কোন টাইপে ফেলবি? এই দুটো টাইপের মধ্যে এই মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গাফড়িং, এদেরকে আমরা ফেলবো পরভুক বা প্রিডেটরের পর্যায়ে। তাহলে এইগুলো হচ্ছে প্রিডেটরস। এরা কি? এরা হচ্ছে প্রিডেটরস।
এগুলো হচ্ছে প্রিডেটার্স, বুঝলি? এগুলো সব প্রিডেটার্স। আর লাস্টে যেগুলো দেওয়া আছে ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো কিন্তু এই যে লেখাও আছে পরজীবী। এরা হচ্ছে পরজীবী মানে প্যারাসাইটস, এরা হচ্ছে প্যারাসাইটস হিসেবে কাজ করে। বিশেষ করে যেহেতু বলেছে এরা দেহের ভেতরে থাকে, শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে, সেটা বহিঃপরজীবীও হতে পারে, অন্তঃপরজীবীও হতে পারে। যদি বহিঃপরজীবী হয় তাহলে বডির বাইরে তারা বাস করে সেই পতঙ্গদের দমন করবে, আর বডির ভেতরেও থাকতে পারে কিছু পরজীবী যাদেরকে আমরা অন্তঃপরজীবী বলি। যাই হোক, এত ডিটেলসে যাচ্ছি না, বাট সেই প্রিডেটার্স গুলোর মধ্যে এইটা এমন একটা প্রিডেটার্স, যে ছবিটা এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, এইটা একটা প্রিডেটার। ঠিক আছে, এ কি করছে, এই যে উদ্ভিদটা আছে, এই উদ্ভিদের এটা কাণ্ড ধরতে পারি, স্টেম, এই স্টেম গুলোকে কুড়ে কুড়ে খাচ্ছিল হচ্ছে এইগুলো, এই যে ছোট ছোট যে পোকা দেখতে পাচ্ছিস এইগুলো, এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে পেস্ট। তো এই যে পেস্ট গুলো যারা কি করছে, এই স্টেমকে কেটে কেটে খাচ্ছে, বা পাতাতেও দেখা যায়। আমি নিজে যখন প্র্যাকটিক্যাল করেছিলাম তখন একটা ছবিও ছিল আমার কাছে, তো সেইখানে আমরা দেখেছিলাম পাতা কেটে কেটে খাচ্ছে। তো সেইখানে আমাদের কি হয়, এই প্রিডেটারটা যায় এবং এই পতঙ্গগুলোকে বা এই যে পেস্টগুলোকে, পতঙ্গ বলছি, এই যে পেস্টগুলোকে, পোকামাকড়গুলোকে ধরে ধরে খেয়ে নেয়। ফলে আমাদের উদ্ভিদের যে স্টেম বা উদ্ভিদের যে কাণ্ড বা উদ্ভিদের যে গ্রোথ, সেটা ঠিকঠাক থাকে, নর্মাল থাকে। ঠিক আছে, তো এইটাকে আমরা বলছি প্রিডেটার, যারা এখানে পরভুক নামে পরিচিত। ঠিক আছে, তো এইটাও কিন্তু একটা এক্সাম্পলের মধ্যে পড়ে, আমাদের পরভুক বা পতঙ্গ দমনের ক্ষেত্রে জৈবিক নিয়ন্ত্রণের মধ্যে একটা উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে বলা হয় বাঘ, বোধহয় সম্ভবত বাঘ বলা হয়, বাঘ না আবার বিইউজি, বাঘ। আচ্ছা, এইবার আমরা চলে আসি পরের স্টেপে। দেখ, অলরেডি আমরা যাবতীয় যা নিয়ন্ত্রণ করার, সেটা আগাছা নাশক থেকে শুরু করে পতঙ্গ নাশক থেকে শুরু করে সবকিছু করে ফেলেছি। এবার আমাদের ফসল তোলার পালা, ফসল হয়ে গেছে এবার। ঠিক আছে, তো এই ফসল তোলাকে আমরা কি বলি, হারভেস্টিং বলি। কি বলি, হারভেস্টিং। এইবার এখানে কি হচ্ছে, ফসল পরিণত যখন হয়ে যায়, ঠিক আছে, তখন ফসল সংগ্রহ করা খুব প্রয়োজন। ফসল তোলার সময় ফসল বিশেষে, মানে স্পেসিফিক ফসলের সময় কখনো হাত দিয়ে তোলা হয়। ঠিক আছে, হাত দিয়ে ফসল টেনে টেনে তোলা হচ্ছে, কখনো বা মাটির খুব কাছ থেকে কাস্তে দিয়ে হয়তো কেটে নেওয়া হচ্ছে। অনেক সময় কাস্তে দিয়ে ইউজ করে কেটে নেওয়া হচ্ছে মাটির খুব কাছে গিয়ে, ঠিক আছে, গোড়া থেকে, অথবা আমরা হাত দিয়েই টেনে টেনে তুলছি। আচ্ছা, এইবার এই ফসল তোলা বা হারভেস্টিং, এইটা আমরা কত রকম উপায়ে, বা প্রথমত ফসল তুলে ফেললাম, এবার ফসল তোলার পরে আমরা এই ফসলের যে মেইন যে জিনিসগুলো, আমরা যেমন ধানের তো ফসল তো পুরো ওই যেগুলোকে খড় বলি, সেগুলো সহই ওঠাবো, কিন্তু সেগুলো থেকে ধানকে আলাদা করব কি করে? তো সেইখানে আমরা দু রকম প্রসেস ইউজ করি। একটা হচ্ছে মাড়াই, যেটাকে আমরা বলি থ্রেশিং প্রসেস, আর একটাকে বলা হয় ঝাড়াই, যেটাকে বলা হয় উইনোয়িং প্রসেস। তাহলে দুটো প্রসেস আমাদের ফসল তোলার পরে ফসল থেকে মেইন যে জিনিসটা আমরা আলাদা করে বাজারজাত করব বা আমরা ইউজ করব, সেইটা কিভাবে পাবো, সেটাই দুটো ওয়েতে আমরা পাই। তো প্রথমে কি করা হচ্ছে, মাড়াই বা থ্রেশিং প্রসেসে কি করা হয়, এই দানা জাতীয় ফসলের ক্ষেত্রে জেনারেলি, যেমন ধান টান এগুলো, ঠিক আছে, তো সেই ফসলের ক্ষেত্রে ফসল উদ্ভিদকে ভোজ্য অংশ থেকে আলাদা করতে হয়, তাই না? ভোজ্য মানে যে জিনিসটা আমরা খাবো, যেমন ধান থেকে আমরা চাল পাবো। ঠিক আছে, তাহলে ধানটাকে ভোজ্য অংশ বলা হচ্ছে, যেমন যেমন ধান। তো ধানের পাটগুলো আলাদা করতে হবে, আর বাকি এই যে খড়ের পাটটা, সেগুলো আলাদা হয়ে যাবে। তো সেই ফসল মানে পুরো ফসল থেকে আমরা এই ভোজ্য অংশকে আলাদা করব। তো এই যে প্রসেসটা, এটাকেই আমরা বলি থ্রেশিং প্রসেস। অনেক সময় ফসল উদ্ভিদকে মাটিতে আছড়েও, অনেক সময় কি হয়, ফসল উদ্ভিদকে মাটিতে আছড়েও এই কাজটা করা যেতে পারে। কখনো বা মাটিতে ফসল উদ্ভিদটি রেখে তার উপর দিয়ে গাধা বা ষাঁড়দের হাঁটানো হয়। তাহলে এই যে থ্রেশিং বা মাড়াই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে আমরা ভোজ্য অংশকে কিভাবে টোটাল ফসল থেকে আলাদা করব, সেটা দু রকম ভাবে করা যেতে পারে। সেটা কি, একটা হতে পারে আমরা ওই যেমন এই যে লোকটা দেখাচ্ছে যে পুরো ধান তোলা হয়ে গেছে,
তোলার পরে সেখান থেকে ভোজ্য অংশ ধানের যে ছোট ছোট উপাদানগুলো সেগুলোকে আলাদা করবে কি করে, এরকম ভাবে বাড়ি দিয়ে দিয়ে এইরকম ভাবে, ঠিক আছে। তো সেইটাই বলা হচ্ছে আছড়ে বা আছাড় দিয়ে দিয়ে। তো সেইটা একভাবে হতে পারে, অথবা আরেকভাবে হতে পারে যে ওই ফসলগুলোকে মাটিতে ফেলে রেখেছে, তার ওপর দিয়ে গাধা বা ষাঁড়দের হাঁটানো হচ্ছে, ফলে তাদের যে হাঁটানোর যে প্রেসার, তার সেই প্রেসারের ফলে কি হবে, ওই ধানের যে ভোজ্য অংশগুলো সেগুলো আলাদা হয়ে যাবে, বাকি ফসলগুলো আলাদা হয়ে যাবে, ফলে সেগুলোকে আমরা সেপারেট করতে পারবো। তো এই দুটো ওয়েতে কিন্তু আমরা করতে পারি। আরেকটা হচ্ছে উইনোয়িং, মানে মাড়াই বা থ্রেশিং এর পরের স্টেপটাই হচ্ছে উইনোয়িং বা ঝাড়াই। তো এইখানে কি হয়, ঝাড়াই করে দানা শস্য আর ভুসি আলাদা করা হয়। এবার ধর এই যে ধানটা আমরা বেরিয়েছে, এবার ধানের ভেতরে তো চালটা আছে না, তাহলে ধান থেকে বা ধানের যে যে কি বলবো, ওই আলাদা করার পরেও, এইভাবে আলাদা করার পরেও ওর মধ্যে কিন্তু অনেক কিছু মিক্স অবস্থায় থাকে। ধানের ওই কম্পোনেন্ট ছাড়াও অনেক কিছু এই খোলা টাইপের যে কি বলবো, যেগুলোকে আমরা সহজ বাংলা ভাষায় বলি চোচা, ঠিক আছে। তো সেগুলোকে আলাদা করতে পারি। সেই আলাদা করার যে প্রসেসটা সেটাকেই আমরা বলছি ঝাড়াই বা উইনোয়িং, যেখানে কি করা হচ্ছে, দানা শস্য আর ভুসি আলাদা করা হয়, ঠিক আছে। এই কাজে সাহায্য নেওয়া হয় বাতাসের। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেখানে আমরা বাতাসের সাহায্য নিই, এবং যেগুলোকে আমরা বলি কুলা বা যাই বলিস, যেমন মারা দেখবি ভাত বা রাধার আগে আগে কি করতো, চালগুলোকে বেছে নিত, যে তার মধ্যে কাকড় বা কিছু অন্য যে কম্পোনেন্টগুলো সেগুলো আলাদা হয়ে যেত। সেটা কিসের সাহায্যে, ওই কুলার সাহায্যে বাতাসের হেল্প নিয়ে, যেগুলো বাতাসের ওপরে এরকম ভাবে নাড়ানো হতো, ঠিক আছে, নড়ানো হতো, এবং তার ফলে কি হচ্ছে, বাতাসের ফলে যেগুলো ভারী জিনিস সেগুলো কুলার মধ্যে পড়ছে, আর যেগুলো হালকা বা ভুসি, যেগুলো এই কথাটা ইউজ করেছে, বা ডাস্ট পার্টিকেল যেগুলো আছে, সেগুলো কি হচ্ছে, বাতাসে ভেসে বাইরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেইভাবে আমরা আলাদা করতে পারি। তো এখানে কি করা হয়, উঁচু জায়গা থেকে উঁচু জায়গা থেকে ফেললে, উঁচু জায়গা থেকে যখন এরকম ভাবে ফেলা হয়, যেমন দেখতে পাচ্ছি সেখানে, হ্যাঁ, উঁচু জায়গা থেকে যখন ফেলা হয় তখন কি হচ্ছে, ভুসি যেহেতু হালকা, ভুসি কি, ভুসি হচ্ছে হালকা, তাই হাওয়ায় উড়ে যাবে। আর দানা শস্যগুলো, যেগুলো দানা শস্য, মেইন যে শস্যগুলো, সেগুলো আমাদের কি, মাটিতে এসে পড়বে, এইখানে এক জায়গায় মাটিতে এসে পড়বে, বা এর কুলোর মধ্যে থেকে যাবে। আর যেগুলো ভুসি সেগুলো হালকা হয়ে বাতাসে কিন্তু উড়ে বাইরে চলে যাবে। তো এই রকম ওয়েতে আমরা ঝাড়াই বা থ্রেশিং, উইনোয়িং প্রসেস কিন্তু করে থাকি। লাস্ট কি বলা হয়েছে, লাস্ট বলা হয়েছে কম্বাইন হারভেস্টার। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানে একটা যন্ত্রের মাধ্যমে আমরা এই পুরো সব প্রসেসই কিন্তু করতে পারি হারভেস্টিং এ। তো এইখানে কম্বাইন কথার মধ্যে আছে, দেখ কম্বাইন, তার মানে এখানে এই উইনোয়িং আর থ্রেশিং এর মধ্যে যে যে জিনিসগুলো লাগে বা সেই প্রসেসগুলো করতে যা যা জিনিস দরকার, সেগুলো এই একটা যন্ত্রের মধ্যেই আছে। তো কম্বাইন হারভেস্টারের ক্ষেত্রে কি হচ্ছে, এই নামের মেশিনের সাহায্যে কি করা হয়, ফসল তোলা হয়। দেখ, ফসল তোলা অবধি হয়, ঠিক আছে, শুধুমাত্র মাড়াই বা ঝাড়াই না, ফসল তোলাও হবে, মাড়াই করাও হবে, এবং ঝাড়াই করাও হবে, সবই করা হয় এই মেশিনের মাধ্যমে, যেটার নাম হচ্ছে কম্বাইন হারভেস্টার। নর্মাল প্রসেসগুলো কিভাবে করা যেতে পারে কোনো যন্ত্র বা মেশিন ইউজ না করে, সেটা আমরা বলে দিয়েছি। আর তার সাথে সাথে এখন আধুনিক প্রযুক্তিতে আমরা চাই শ্রম কম লাগুক, সময় কম লাগুক, খুব দ্রুত আমরা কম সময়ের মধ্যে অনেক ফসলের এই হারভেস্টিং করতে পারি, সেটার জন্য কিন্তু আমরা কম্বাইন হারভেস্টার আধুনিক যুগে আমরা ইউজ করে থাকি, যেখানে খুব কম সময়ের মধ্যে আমরা ফসল তোলা থেকে শুরু করে ঝাড়াই অবধি খুব টোটাল পুরো জিনিসটা কিন্তু করে ফেলতে পারি। লাস্ট হচ্ছে ফসল সঞ্চয় করে রাখা বা মজুত করা। এবার ফসল তোলা হয়ে গেছে, ফসল ঝাড়াই মারাই সবকিছু হয়ে গেছে, ফসল আলাদা হয়ে গেছে। এবার এই আলাদা ফসল যেগুলো আমাদের বাজারজাত করতে হবে, সেগুলোকে একটা জায়গায় রাখতে হবে। তো এত পরিমাণ ফসল, একটা পুরো জমির ফসল, সেগুলোকে আমরা এত শুধু তো বাড়িতে ফেলে রাখলে ওইভাবে হবে না। আর ফেলে রাখলে সেখানে ইঁদুরের আক্রমণ, বিভিন্ন রকম পতঙ্গ, ছত্রাক, ব্যাকটেরিয়ার আক্রমণ, তার ফলে ফসল নষ্ট হয়ে যেতে পারে। বা যে জায়গায় ফেলে রেখেছি হয়তো বৃষ্টির দিন বা আর্দ্রতা বা ময়েশ্চার বেশি, যার ফলে ফসল নষ্টও হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। তো এই কারণে আমরা কি করি, একটা ট্যাঙ্কি টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছিস তোরা ছবিতে, তো তার মধ্যে স্টোর করে রাখা হয়, যেটাকে আমরা কি বলে থাকি, শস্যাগার বা বায়োহীন ঘর বা সিলো, সিলো হারভেস্টার। এবার দেখ এখানে কি বলা হচ্ছে, বলছে যে ফসল তোলার পরে, যে কথাটা বলেছি সেটাই দেখ বলা আছে কিনা, যে ফসল তোলার পরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো
ভবিষ্যতে ব্যবহারের জন্য ফসল মজুত করে রাখা। তাহলে এই যে ফসলগুলো আমরা ইউজ করব ভবিষ্যতে বা যাবতীয় যা কাজে লাগাবো, বাজারজাত করি বা যাই করি, তার জন্য আগে মজুতটা করতে হবে। দীর্ঘ সময় ধরে এই মজুত করার সময় পোকা, ইঁদুর, আরো বিভিন্ন অণুজীব, অণুজীব মানে মাইক্রো, ছোট ছোট যে সকল জীবগুলো আছে যেগুলো ক্ষতি করতে পারে, তাদের হাত থেকে রক্ষার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? সদ্য সংগ্রহ করা ফসলে আর্দ্রতাও বেশি থাকে। ফসল জাস্ট তুলেছিস, ঠিক আছে, তো সেই সময় ফসলের আর্দ্রতা কিন্তু বেশি থাকে। যেমন একটা মুরগি যখন ডিম পাড়ে, সেই ডিমটা কিন্তু থকথকে থাকে, একদম পাতলা। ওটা বাইরে পরিবেশে আসার পর সেটা শক্ত হয়ে যায়। ঠিক আছে? তো সেই কারণেই বলা হচ্ছে যে ফসলেও কিন্তু এইরকম হয়। ফসল যখন তোলা হয় তখন ফসলের মেইন যে কম্পোনেন্ট সেটা কিন্তু অনেক আর্দ্র থাকে। ঠিক আছে? তো সেইটা দানা জাতীয় শস্য শুকিয়ে নিতে হয়। ঠিক আছে? শুকিয়ে নিয়ে মজুত না করা হলে কি হতে পারে? তাতে নানা রকম অণুজীবদের আক্রমণ হতে পারে। তাই মজুত করার আগে দানা জাতীয় শস্য ভালো করে সূর্যের আলোতে শুকিয়ে নেওয়া দরকার। তো বাইরেও আমরা একটা জায়গায় পুরো উঠোনে বা বড় একটা জায়গায় আমরা পেতে রাখতে পারি, যেটাকে আমরা আম যেমন আমার বাবারই আগে বিজনেস ছিল চালের। তো সেটা চাতাল বলা হতো। ঠিক আছে? যেখানে ওই পুরো রোদে শুকানো হতো। ঠিক আছে? ফেলে রাখা হতো। তো ঐরকমভাবেও সূর্যের আলোর মাধ্যমেও কিন্তু আমরা সেইগুলো করতে পারি। শুকানো বা আর্দ্রতা কমানো। আর্দ্রতা কম থাকলে বিভিন্ন পোকা বা ব্যাকটেরিয়া এই ছত্রাকের আক্রমণ কিন্তু ধীরে ধীরে রোধ করা যায়। তাই আর্দ্রতা কমাটা দরকার। আর্দ্রতা কমালে শুকনো হয়ে গেলে তখন কিন্তু অতটা আক্রমণ হয় না এই সকল কীটপতঙ্গ বা যাবতীয় যা ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা। চাষিরা চটের ব্যাগ বা ধাতব পাত্রে দানা জাতীয় শস্য রাখেন। তাহলে হয় ধাতুর কোনো পাত্রে বা চটের ব্যাগে, সেই বড় বড় বস্তা, সেগুলো তো চটেরই বস্তা, তাই না? তার মধ্যে আমরা দেখেছি যে এই শস্যগুলো রাখা হয়। এছাড়াও ব্যাপক মাত্রায় সঞ্চয়ের জন্য, এবার যদি সেটা একটা লিমিটের বাইরে সঞ্চয় হয়, প্রচুর পরিমাণ ফসল সঞ্চয়, তো সেটার জন্য তার এই চটের বস্তা এরকম কত করবে? তার জন্য কিন্তু কি করা হয়, এই শস্যাগার বা যেটাকে আমরা বলে থাকি বায়ুহীন ঘর, ঠিক আছে, বা ইংলিশে বলা হয় সিলো, ঠিক আছে, এইটা ব্যবহার করা হয়। উন্নত মানের এই সব শস্যাগার বায়ুহীন হয়, আর্দ্রতা শূন্য হয়। তাহলে দেখ, যে জিনিসগুলো আমাদের শস্যকে নষ্ট করতে পারে সেই জিনিসগুলোই এই সিলো বা এই শস্যাগার বা বায়ুহীন ঘরের মধ্যে নেই। কি কি? যেমন বায়ু নেই, আর্দ্রতা বা ময়েশ্চার সেগুলো কম। তাহলে যেগুলো আমাদের রক্ষা করবে বিভিন্ন রকম পোকামাকড় বা যাবতীয় যা কিছু থেকে, সেগুলোই নেই। এছাড়াও কি বলছে, ইঁদুর জাতীয় প্রাণী এখানে ঢুকতে পারবে না, এমন সিস্টেমই করা হয়। এমনকি সারাক্ষণ একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থাও থাকে এখানে। যখন যেরকম টেম্পারেচার দিলে শস্য ঠিকঠাক রাখা যায়, সেই রকম টেম্পারেচার কিন্তু রেগুলেট করা যায় এই মেশিনের ক্ষেত্রে। অনেক সময় ফসল মজুত করার আগে ফসলের গুদামে আর ফসল মজুত রাখার ব্যাগ বা পাত্রে কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করা হয়। তাহলে যেগুলো ক্ষতি করতে পারে, হয়তো আমরা এখানে রাখার মতো অবস্থা নেই, তোদের একটা রুমেই রাখতে হবে, তখন সেই রুমে রাখার সময় কি করা হয়, যার মধ্যে আমরা সেই শস্য রাখবো সেই ব্যাগে হয় হয় সেই ব্যাগে আমরা কীটনাশক ছত্রাকনাশক ছড়িয়ে নিচ্ছি, অথবা যে রুমে রাখছি সেই রুমেই আমরা ছড়িয়ে নিচ্ছি, যার ফলে এগুলো অ্যাটাক করতে পারবে না। বর্তমানে শস্যাগারের মধ্যে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালনা করার ফলে, ঠিক আছে, ফসল ধ্বংসকারী যে সকল জীব ছিল তারা, যেমন ইঁদুর, পোকা, অণুজীব, এরা শস্যাগারের মধ্যে অক্সিজেনের অভাবে বাঁচতে পারে না। তাহলে নাইট্রোজেন গ্যাস চালনা করলে সেখানে কিসের অভাব হবে? অক্সিজেন গ্যাসের অভাব হবে, এবং যার ফলে শ্বাস নিতে পারবে না এই সকল ইঁদুর বা বিভিন্ন রকম পোকামাকড়। এর ফলে সেগুলো মারা যাবে বা ক্ষতি করতে পারবে না আমাদের ফসলের। তাহলে আমাদের পুরো ব্যাপারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের এই যে তিনটে প্রসেস বাকি ছিল, ক্ষতিকর কীটনাশক বা কীট পতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, সেটাও আমরা দেখে ফেললাম। ফসল তুললাম, সেগুলোকে কিভাবে আমরা ঝাড়াই মারাই করে আমরা ঠিকঠাক রাখলাম, আর লাস্টে ফসল সঞ্চয় বা মজুত রাখা, এই ব্যাপারটা। তাহলে আমাদের পুরো ফসলটাকে কিন্তু একদম রোপণ থেকে শুরু করে, বা রোপণের থেকেও আগে হচ্ছে মাটিকে উপযোগী করে তোলা, সেখান থেকে শুরু করে কিভাবে আমরা পুরো ফসলটাকে সঞ্চয় করে রাখতে পারলাম, সেই ব্যাপারটা আমরা পুরোটা দেখে ফেললাম। মানে ফসলের যে চাষ সেটা পুরো কমপ্লিট হয়ে গেল।
তোদের ক্ষেত্রে হোমওয়ার্কে কয়েকটা কোশ্চেন আমি দিচ্ছি, যেমন ধর উইল্টিং বলতে কি বোঝো? সেকেন্ড কোশ্চেন, ঝাড়াই ও মাড়াই পদ্ধতির মধ্যে সম্পর্ক কি? 3 নম্বর কোশ্চেন, ডিডিটি বিএইচসি এর সঙ্গে জৈবিক দমন পদ্ধতির পার্থক্য কি? ঠিক আছে, ডিডিটি আর বিএইচসি এগুলো জেনারেলি রাসায়নিক দমন পদ্ধতি, তার সঙ্গে জৈবিক দমন পদ্ধতির সম্পর্ক পার্থক্য কি? 4 নম্বর আর একটা কোশ্চেন হচ্ছে, ধর আরেকটা কোশ্চেন দিই হচ্ছে, কেন রাসায়নিক দমন পদ্ধতি ক্ষতিকারক? ঠিক আছে, এই 4টে কোশ্চেন তোরা এইচডব্লিউ তে করবি এবং প্রত্যেকটা কোশ্চেন মোটামুটি 2 মার্কসের মতো করে তোরা লেখার চেষ্টা করবি। ঠিক আছে, এই কয়েকটা কোশ্চেন লিখে ফেল। আমরা পরের দিন কিন্তু নতুন আরেকটা পার্ট, মানে সেকেন্ড যে টপিকটা এই চ্যাপ্টার 8-এর, সেইটা নিয়ে চলে আসব। ঠিক আছে, সেটাও আমরা 3টে লেকচারের মাধ্যমে কমপ্লিট করব এবং লাস্ট যে টপিক আছে প্রাণীদের নিয়ে, সেটাকেও আমরা 3টে টপিকের মাধ্যমে শেষ করব। মানে তোরা আর 6টা টপিকের মাধ্যমে লাইফ সায়েন্স যে পার্টটা আছে তোদের সেকেন্ড সামেটিভ এক্সামে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বাট হ্যাঁ, আসছে সপ্তাহ থেকে হয়তো আমার একটা করে ক্লাস যাবে, তারপর আবার অবস্থা অনুযায়ী বাড়ানো হবে। তো ভালো করে যে যে জিনিসগুলো করানো হচ্ছে এগুলো ঠিকঠাকভাবে করে নিস, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করিস, আর এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হলে আমরা এই চ্যাপ্টার থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন তোদের দেবো। তো সেগুলোর কিন্তু অ্যান্সার সহ থাকবে, সেগুলো ভালো করে তৈরি করে রাখিস, যাতে তোদের এক্সামের সময় সেই কোশ্চেনগুলো থেকে তোরা কমন পাস এবং লিখতে পারিস। ঠিক আছে, তো ভালো লাগলে সবার সাথে শেয়ার করিস, বন্ধু বান্ধবদের সাথে, বা যদি কোনো সিনিয়র স্টুডেন্ট দেখি সেটা, তাহলে তোর জুনিয়রদেরও শেয়ার করে দিস। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আমরা দেখা করছি, টাটা।